নমস্কার, শিক্ষা মনোবিজ্ঞানের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আমরা খুব দ্রুত কিছু জরুরি তত্ত্ব ঝালিয়ে নেব, যেগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দারুণ কাজে আসবে। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একজন শিক্ষার্থীর মনের ভেতর থেকে শুরু করে তার বেড়ে ওঠার পুরো জার্নিটা দেখতে হবে। মানে তার চিন্তাভাবনার ভিত্তি থেকে শুরু করে শেখার আসল প্রক্রিয়া পর্যন্ত সবকিছুই আমরা ধাপে ধাপে দেখব। তো সবার আগে চলুন শিক্ষার্থীর মনটাকেই একটু বিশ্লেষণ করে দেখা যাক। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল বুদ্ধিমত্তা। আসুন দেখি এই বুদ্ধিমত্তা আসলে কি। দেখুন, আসল ব্যাপারটা হলো বুদ্ধিমত্তা মানে শুধু অনেক কিছু জানা নয়, বরং সেই জ্ঞানকে সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগানোর ক্ষমতাই হলো আসল বুদ্ধিমত্তা। সিরিল বার্টের মতে এটা আমাদের একটা জন্মগত বা সহজাত ক্ষমতা। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন, থর্নডাইক, থর্স্টোন বা গিলফোর্ডের মতো তাত্ত্বিকরা দেখিয়েছেন যে বুদ্ধি আসলে একটা জিনিস নয়, এর অনেকগুলো দিক বা ফ্যাক্টর আছে। কেউ হয়তো ভাষায় খুব ভালো, কেউ আবার অঙ্কে। তার মানে বুদ্ধিমত্তার ধারণাটা বেশ জটিল এবং বহুমাত্রিক। আর এই তথ্যগুলোকে বাস্তবে প্রয়োগ করার একটা দারুণ উদাহরণ হল টারম্যানের এই আইকিউ স্কেল। পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে এখানে বুদ্ধিমত্তাকে জিনিয়াস থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কার ঠিক কী ধরনের শিক্ষাগত সহায়তা প্রয়োজন। বেশ, বুদ্ধিমত্তা তো বোঝা গেল। এবার চলুন দেখি একজন শিক্ষার্থী সময়ের সাথে সাথে কিভাবে শারীরিক ও মানসিকভাবে বিকশিত হয়। এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, যেখানে প্রত্যেকটা পর্যায়ে নতুন কিছু শেখার থাকে। পেঁয়াজের এই তত্ত্বটা একটা রোডম্যাপের মতো। এটা আমাদের দেখায় যে একটা শিশু বয়স বাড়ার সাথে সাথে কিভাবে তার চিন্তাভাবনার ধরন বদলায়। যেমন একদম ছোটবেলায় সে যা দেখে তাই বিশ্বাস করে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে যুক্তি দিয়ে এমনকি বিমূর্ত বিষয় নিয়েও ভাবতে শেখে। এরিকসন আবার জোর দিয়েছেন সামাজিক বিকাশের উপর। তার মতে আমাদের জীবনটা কয়েকটি সামাজিক সংকটের মধ্যে দিয়ে যায়। যেমন শৈশবে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলোর সফল সমাধানই আমাদের ব্যক্তিত্বকে গড়ে তোলে। এরপর আসছেন কোহলবার্গ, যিনি নৈতিক বিকাশের কথা বলেছেন। মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিচার করার ক্ষমতা আমাদের কিভাবে তৈরি হয়। প্রথমে আমরা শাস্তি এড়ানোর জন্য নিয়ম মানি, তারপর সমাজের কথা ভেবে, আর শেষে নিজের বিবেক বা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। পরীক্ষার জন্য এই স্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা বেকার সম্পর্কে জানলাম, কিন্তু প্রশ্ন হল শিক্ষার্থীরা কেন শিখতে চায়, কোন জিনিসটা তাদের ভেতর থেকে শেখার জন্য তাগিদ দেয়। চলুন এবার সে প্রেরণা বা মোটিভেশনের জগৎটা একটু ঘুরে দেখি। মাসলোর এই হায়ারার্কি বা চাহিদার পিরামিডটা খুব সহজ কিন্তু দারুণ কাজের। এর মূল কথা হল একজন শিক্ষার্থীর পেট যদি খালি থাকে বা সে যদি নিজেকে নিরাপদ না ভাবে, তাহলে তার পক্ষে পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব। তাই শেখার পরিবেশ তৈরি করার আগে তার এই প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা জরুরি। ক্যাটেল এবং হর্ন বুদ্ধিমত্তাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হলো ফ্লুইড ইন্টেলিজেন্স, মানে নতুন কোনো সমস্যার সমাধানের ক্ষমতা, আর অন্যটা হলো ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, যেটা আমাদের সারা জীবনে সঞ্চিত জ্ঞান আর অভিজ্ঞতার ভাণ্ডার। বয়স বাড়ার সাথে সাথে ফ্লুইড ইন্টেলিজেন্স কমতে পারে, কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডার কিন্তু বাড়তেই থাকে। বেশ, আমরা শিক্ষার্থীর মন, তার বিকাশ এবং প্রেরণা নিয়ে কথা বললাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক, শেখার প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। আসুন এই বিষয়ে প্রধান তত্ত্বগুলো কি বলে তা জেনে নিই। শেখার দুটো প্রধান রাস্তা আছে। এক, আচরণবাদ বা বিহেভিয়ারিজম, যা বলে যে আমরা মূলত পরিবেশ থেকে শিখি, পুরস্কার বা শাস্তির মাধ্যমে আমাদের আচরণ বদলায়। আর দুই, নির্মাণবাদ বা কনস্ট্রাকটিভিজম, যা বলে যে শিক্ষার্থীরা নিষ্ক্রিয়ভাবে জ্ঞান গ্রহণ করে না, বরং তারা তাদের পুরনো জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান নিজেরাই তৈরি করে। থর্নডাইকের এই তিনটি সূত্র আচরণবাদের একেবারে মূল ভিত্তি। সহজ কথায়, শেখার জন্য মানসিক প্রস্তুতি দরকার। যার শেখা হলো তার নিয়মিত অনুশীলন দরকার, আর শেখার পর তার ফল যদি ভালো হয়, মানে কোনো সন্তুষ্টি বা পুরস্কার পাওয়া যায়, তাহলে সেই শেখাটা স্থায়ী হয়। প্যাভলভ আর স্কিনার আচরণবাদকে আরও নিখুঁত করেছেন। প্যাভলভ দেখিয়েছেন
কিভাবে দুটো জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করে শেখানো যায়, যেমন ঘণ্টার শব্দের সাথে খাবারের সম্পর্ক। অন্যদিকে স্কিনার দেখিয়েছেন যে আচরণের পরিণতির ওপর ভিত্তি করে, মানে পুরস্কার বা শাস্তির মাধ্যমেও আচরণকে নিয়ন্ত্রণ করা বা শেখানো সম্ভব। ভাইগটস্কি আবার আমাদের মনোযোগটা ঘুরিয়ে দিয়েছেন সামাজিক শিক্ষার দিকে। তার ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটা অসাধারণ। এটা বলছে যে একজন শিক্ষার্থী একা যা পারে আর অন্যের সাহায্যে যা পারে, তার মাঝখানের জায়গাটাই হলো আসল শেখার জায়গা। সঠিক সহযোগিতা পেলে সে তার একার ক্ষমতার সীমানা ছাড়িয়ে যেতে পারে। সবশেষে আমরা এই সব জ্ঞানকে কিভাবে ক্লাসরুমে কাজে লাগাতে পারি তা দেখব, কারণ প্রত্যেকটা শিশুই আলাদা আর তাদের প্রয়োজনও ভিন্ন। তাই সব ধরনের শিক্ষার্থীকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া বা ডিসক্যালকুলিয়ার মতো সমস্যাগুলো চেনা খুব জরুরি। এগুলো কোনো রোগ নয়, বরং শেখার একটা ভিন্ন উপায়। এদের চিনতে পারলে আমরা সঠিক পদ্ধতিতে সেই সব শিক্ষার্থীদের সাহায্য করতে পারি এবং তাদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারি। আর এই সব কিছুর পেছনে মূল নীতিটা হল অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ এডুকেশন। NCF 2005 অনুযায়ী এর লক্ষ্য হল কোনো একটি শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। ক্ষমতা বা অক্ষমতা নির্বিশেষে প্রত্যেকেরই মানসম্মত শিক্ষা পাওয়ার সমান অধিকার আছে। এই আলোচনাটা তো শুধু একটা কাঠামো। আসল বদলটা তখনই আসবে যখন এই শক্তিশালী ধারণাগুলোকে আমরা শ্রেণীকক্ষে বাস্তবে প্রয়োগ করব। প্রশ্নটা হলো, আমরা কি সেই বদলটা আনার জন্য প্রস্তুত? এই তত্ত্বগুলো বুঝে প্রয়োগ করতে পারলেই কিন্তু সবার জন্য শেখার একটা সুন্দর জগৎ তৈরি করা সম্ভব। আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা।